Ladies and gentlemen, welcome back. Another day, and I'm back with another passage. এটা হচ্ছে ক্যামব্রিজ 19 এর টেস্ট 1 প্যাসেজ 3। এগেইন এখানে একটা টাইটেল দেওয়া আছে প্যাসেজের, সেটা আমরা পড়ে নেব আগে। দ্য পারসিস্টেন্স অ্যান্ড পেরিল অফ মিস ইনফরমেশন নিয়ে এই প্যাসেজটা হতে যাচ্ছে। এবং মিস ইনফরমেশন যে কিভাবে পারসিস্টেন্ট, অতীতকালেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং পেরিল মানে হচ্ছে এর সর্বনাশটা কোন জায়গায়, ডেঞ্জারটা কোন জায়গায়। তো মিস ইনফরমেশন যেটা সবসময় ছিল এবং এর ক্ষতিকারক দিকগুলো নিয়েই হচ্ছে আজকের প্যাসেজটা হতে যাচ্ছে। তাই এখানে ছোট্ট করে সাবটাইটেল দেওয়া আছে, ব্রায়ান সাউথওয়েল লুকস এট। তার মানে ব্রায়ান সাউথওয়েল একজন মানুষের নাম। আমরা জানি যে প্যাসেজ 3 হচ্ছে কোনো একজন রাইটারের কোনো একটা লেখা হচ্ছে দিয়ে দেওয়া হয়, যেমন এখানেও ব্রায়ান সাউথওয়েলের একটা লেখা দিয়ে দিতে। সে কি করছে এখানে? হি লুকস এট হাউ হিউম্যান ব্রেইনস ভেরিফাই ইনফরমেশন এন্ড ডিসকাস সাম অফ দ্য চ্যালেঞ্জেস অফ ব্যাটলিং ওয়াইডস্প্রেড ফলসহুড। মানুষের ব্রেন কিভাবে হচ্ছে ইনফরমেশন ভেরিফাই করে এটা সে দেখার চেষ্টা করছে এন্ড ডিসকাস করার চেষ্টা করছে যে কিছু চ্যালেঞ্জ যেগুলো মানুষকে ফেস করতে হয় এই ফলসহুড মানে যে মিথ্যা কথা, যে ওয়াইডস্প্রেড মিস ইনফরমেশন, এটার সাথে ব্যাটেল করার জন্য। তার মানে এই প্যাসেজে মিস ইনফরমেশন এবং হাউ টু ডিল উইথ ইট এই বিষয়ে হচ্ছে অনেক কিছু বলার কথা। এনিওয়ে, প্যাসেজে কি আছে না আছে সেটা নিয়ে তো আরো অবশ্যই আলোচনা হবে, বাট এর আগে আমরা দেখে নেই কোয়েশ্চেন কি কি আছে এখানে। দ্যাটস আওয়ার মেইন অবজেক্টিভ। প্রথমে কোয়েশ্চেন 27 to 30, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেটা দেখা যাচ্ছে। 4টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে। তারপর আছে কোয়েশ্চেন 31 to 36, একটা ফিল ইন দ্য গ্যাপ, বাট ক্লু সহ দেওয়া আছে, উইথ ক্লু। তারপরে আছে 37 to 40, ইয়েস নো নট গিভেন, যেটা কিনা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এরই আরেকটা ভেরিয়েন্ট। তো অবশ্যই আমরা এই সবগুলো কোয়েশ্চেন সলভ করব, বাট একটা একটা করে। তো আমি আর দেরি করতেছি না, লেটস বিগিন। এই প্যাসেজে সবগুলো টাইপ অফ কোয়েশনই হচ্ছে আমাদের অনেক পরিচিত। এমসিকিউ আমরা অনেকবার করছি, ফিল ইন দ্য গ্যাপস, ইয়েস না নট গিভেন, এগুলো আমরা প্রতিদিনই সলভ করে থাকি। আর এজন্য আমি হচ্ছে এখানে সিরিয়াল ব্রেক করতে চাচ্ছি না। আমি হচ্ছে প্রথম থেকেই শুরু করার চেষ্টা করছি। তো আমি এমসিকিউ দিয়ে শুরু করব, কোয়েশ্চেন নাম্বার 27। এমসিকিউ আমরা কিভাবে সলভ করি আমি অনেকবার বলছি, আই উইল রিপিট মাই সেলফ এগেইন, যে প্রথমে আমরা হচ্ছে কোয়েশনটা পড়বো, পরে হচ্ছে কিওয়ার্ড ধরে প্যাসেজের যে জায়গায় কোয়েশনটা আছে সেখানে যাব, সেই অংশটা পড়বো, তারপর এসে হচ্ছে অপশনগুলোর সাথে মিলায় দেখবো যে কোনটা কোনটা ভুল অপশন। রিমেম্বার, ইটস ইজিয়ার টু লোকেট দ্য রং আনসার্স। অপশন কোনটা ভুল সেটা সহজে হচ্ছে ডিটারমাইন করা যায়, এবং 3টা রং অপশন পাইলে আমরা হচ্ছে উইল বি লেফট উইথ দ্য কারেক্ট ওয়ান। অথবা যদি সরাসরি তুমি কারেক্ট পেয়ে যাও, দ্যাটস ইভেন বেটার, তুমি সেটাও করতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। আমরা কোয়েশনটা পড়বো প্রথমে। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মিস ইনফরমেশন? হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক, রাইটার কোন পয়েন্টটা মেক করে অ্যাবাউট মিস ইনফরমেশন সম্পর্কে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ইসি, এর জন্য এমসিকিউটা আমার এত ভালো লাগে, খুবই সহজে বলে দেয় যে প্যাসেজের কোন জায়গায় এটা আছে এবং কিভাবে এটা খুঁজে পাওয়া। যদি প্যারাগ্রাফ বলে নাও দেয়, এই যে কিওয়ার্ড গুলো এত অবভিয়াস থাকে যে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তো আমরা যাবো প্রথম প্যারাগ্রাফে, গিয়ে বোঝার চেষ্টা করবো যে সে মিস ইনফরমেশন সম্পর্কে কি বলছে। এই যে আমার প্রথম প্যারাগ্রাফে চলে আসছি। Misinformation, both deliberately promoted and accidentally shared. মিসইনফরমেশন মানে হচ্ছে ভুল তথ্য বা মিথ্যা কথা। ডেলিভারেটলি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সো ইচ্ছাকৃতভাবে প্রমোট করা হয় এবং অ্যাক্সিডেন্টালি শেয়ারও করা হয়, দুইটাই হয়। ইস পারহ্যাপস, এই যে 2টা হাইফেনের মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। এই যে 2টা হাইফেনের মাঝখানে অথবা 2টা কমার মাঝখানে এক্সট্রা অংশটা দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে একাডেমিক রাইটিং এর একটা স্টাইল। আমি অনেকবার বলছি এই বিষয়টা নিয়ে, এবং বারবার আমি বলি, এর কারণ হচ্ছে যারা একটু দুর্বল ইংলিশে তোমরা কনফিউজ হয়ে যাও যে কি বললো, যে বোথ ডেলিবারেটলি প্রমোটেড এন্ড অ্যাক্সিডেন্টালি শেয়ার, তারপর ইজ,
তো তোমরা যাতে কনফিউজ না হও এজন্য আমি প্রত্যেকটা পেজে যেখানে আমি এই অংশটা পাই আমি সেখানে এক্সপ্লেন করার চেষ্টা করি। তো মূল সেন্টেন্সটা হচ্ছে এই ইনফরমেশন থেকে ডাইরেক্ট ইজে চলে যাব আমরা, অর্থাৎ ইনফরমেশন ইজ পারহ্যাপস অ্যান ইনএভিটেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন হুইচ উই লিভ। ইনফরমেশন মিস ইনফরমেশন হচ্ছে ইনএভিটেবল, যেটা হচ্ছে হবেই হবে এরকম, যেটা হচ্ছে প্রতিরোধ করা যাবে না। ইনএভিটেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন হুইচ উই লিভ, আমরা যে ওয়ার্ল্ডে বাস করি এর একটা অবিচ্ছেদ্য অংশ। আর এই মিস ইনফরমেশন ইচ্ছাকৃতভাবে প্রমোট করা যায় এবং অ্যাক্সিডেন্টালি শেয়ার করা যায়। এই অতিরিক্ত ইনফরমেশনটা দুই হাইফেনের মাঝখানে দিয়ে দিচ্ছে এবং এটা দুই কমার মাঝখানেও দেওয়া যায়। এটা এটা শিখে রাখাটা ভালো, কারণ ইফ ইউ ক্যান ইউজ দিস স্ট্রাকচার অফ সেন্টেন্স ইন রাইটিং, তোমার হচ্ছে দ্য কোয়ালিটি অফ রাইটিং অনেকটা বেড়ে যাবে এবং ইউ মে হ্যাভ এ চান্স টু ইমপ্রেস দ্য এক্সামিনার। যদি সে দেখে যে তুমি এরকম স্টাইলে লিখছো, সে ডেফিনেটলি ইমপ্রেস হবে এবং আহ, তোমার সম্পর্কে তার মাথায় হচ্ছে ভালো একটা চিন্তা চিন্তা জাগবে, ঠিক আছে, যেটা হচ্ছে ইভেনচুয়ালি উইল রেজাল্ট ইন এ গুড স্কোর। এজন্য চেষ্টা করবা যে এটা দেওয়া যায় কিনা, স্পেশালি এক্সাম্পল দেওয়ার সময় এই বিষয়টা শেয়ার করতে ইউজ করতে পারবা। সরি আবার। তো ওকে, তো মিস ইনফরমেশন হচ্ছে অবিচ্ছেদ্য অংশ এই বিশ্বের, আর যেটা হচ্ছে ডেলিভারেটলি প্রমোট করা যায় এবং ইনসিডেন্টালি শেয়ারও করা হয়, বাট ইট ইজ নট এ নিউ প্রবলেম, এটা নতুন নয়। People likely have lied to one another for roughly as long as verbal communication exists. Verbal communication মানে মৌখিক কমিউনিকেশন, মৌখিক আহ, কথাবার্তা যতদিন পর্যন্ত এক্সিস্ট করছে, বিদ্যমান আছে, মানুষ মিথ্যা কথা বলছেই। মানে কথা বলা যখন থেকে শুরু করছে তখন থেকে মানুষ মিথ্যা কথা বলে। লাইকলি মানে সম্ভাবনা আছে। ওকে, ডিসিভিং আদার্স, ডিসিভ করা মানে কাউরে হচ্ছে মিথ্যা বলে ম্যানিপুলেট করা। ওকে, সো ডিসিভিং আদার্স ক্যান অফার অ্যান অ্যাপারেন্ট অপরচুনিটি টু গেইন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, রাইট? সুবিধা হচ্ছে স্ট্র্যাটেজিক সুবিধা পাওয়া যেতে পারে। টু মোটিভেট আদার্স টু অ্যাকশন, কেউ কোনো একটা কাজ করতে হচ্ছে মোটিভেট করা যেতে পারে। অর ইভেন টু প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ড, ইভেন হচ্ছে মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য হচ্ছে মানুষ অনেক সময় মিথ্যা কথা বলে। So, সকল মিথ্যা কথা যে খারাপ সেটা রাইটার বলতেছে না। রাইটার বলতেছে যে অবশ্যই তোমার স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পাইতে পারো মিথ্যা কথা বলে, কাউকে ডিসিভ করে, আহ, অথবা অন্যদের দিয়ে কোনো কাজ করাইতে পারো, অথবা বন্ড সেটা প্রোটেক্ট করা যায় মিথ্যা কথা বলে। Moreover, people inadvertently have been sharing inaccurate information. Inadvertently মানে হচ্ছে আহ, অসাবধানতা বশত আর কি, অ্যাক্সিডেন্টালি যেটা বলে। ওকে, তারা অ্যাক্সিডেন্টালি হচ্ছে ইনএকুরেট ইনফরমেশন শেয়ার করে উইথ ওয়ান অ্যানাদার ফর থাউজেন্ডস অফ ইয়ার, হাজার বছর ধরে এটা করে আসছে। তো এখানে অ্যাকচুয়ালি মিস ইনফরমেশন সম্পর্কে কিছু বিষয় বলা হয়েছে, যে এটা অ্যাক্সিডেন্টালিও শেয়ার হয় অথবা ইচ্ছাকৃতভাবেও শেয়ার করা যায় এবং এটা নতুন কিছু নয়। তারপর বলছে যে আহ, অনেক কিছু করা যায় মিথ্যা কথা বলার মাধ্যমে। তিনটা কারণ বলছে যে এই তিনটা জিনিস করা যায় মিথ্যা কথা বলার মাধ্যমে। তারপর বলছে যে হাজার বছর ধরে মানুষ এটা করে আসতেছে। তো খুব জটিল কোনো বিষয় নয়, আমরা গিয়ে অপশনটা পড়লেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে সে কি বলতে চাচ্ছে রাইটার। জাস্ট স্টে উইথ মি। প্রথমটা, মিস ইনফরমেশন ইজ এ রিলেটিভলি রিসেন্ট ফিনোমেনন, এটা সম্পূর্ণ উল্টা, রাইট? রিলেটিভলি রিসেন্ট মানে সাম্প্রতিক সময়ের, ফিনোমেনন মানে ঘটনা। তো এটা সাম্প্রতিক সময় নয়, কারণ রাইটার ক্লিয়ারলি বলছে ইট ইজ নট এ নিউ প্রবলেম, এটা নতুন প্রবলেম নয়। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হতে পারে না। মুভিং অন, সাম পিপল ফাইন্ড ইট ইজি টু আইডেন্টিফাই মিস ইনফরমেশন। ওকে, আইডেন্টিফিকেশন সম্পর্কে মিস ইনফরমেশনে কোনো কিছু বলা নাই। তোমরা যদি ভুলে যাও ইউ ক্যান গো ব্যাক এন্ড চেক, যে এখানে প্রথমে বলছে যে এটা অবিচ্ছেদ্য অংশ এবং এটা কোনো নতুন কিছু নয়। তারপর বলছে যে মানুষ কত অনেক দিন ধরে মিথ্যা কথা বলতেছে এবং মিথ্যা কথা বলার মাধ্যমে কি কি করা যায়। তারপর হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি মানুষ মিস ইনফরমেশন শেয়ার করতেছে হাজার বছর ধরে। তাহলে এইটারে হচ্ছে সরি, আইডেন্টিফাই করার বিষয়টা কিন্তু প্রথম প্যারাগ্রাফে আসেনি। এটা ক্লিয়ারলি ভুল আনসার। সো এই যে ভুল আনসারগুলো তুমি সহজেই বুঝতে পারবা। আমি বারবার বলি যে ইটস ফার ইজিয়ার টু ডিক্লেয়ার এ আনসার রং দেন রাইট। সঠিক আনসারটা কেন সঠিক এইটা বুঝতে হলে অবশ্যই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড the portion of the passage 100%, and you must have the depth knowledge of English, of course. কিন্তু যারা মোটামুটি ইংলিশ পারে তারাই হচ্ছে ভুল আনসারে ভুল বলে দিতে পারবে। যেটা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে কি, এটা বলছে রিসেন্ট ফেনোমেনন, যেটা অবশ্যই না, রাইটার ক্লিয়ারলি বলছে ইটস নট নিউ, আর এই অংশটা তো নাই, এটা মিসিং। আচ্ছা, অপশন সি,
মিসইনফরমেশন চেঞ্জেস as it is passed from one person to another, এটা বলাই নাই, রাইট? যে একজন মানুষ থেকে একজন আরেকজনের যায় তখন এটা চেঞ্জ হয়। এটা সত্য কথা হইতে পারে, এই যে এটা একটা বিষয় রিডিং এর ক্ষেত্রে নিজে জাজ হবা না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কিন্তু একটা সত্য বিষয়, রাইট? যে মিস ইনফরমেশন চেঞ্জ হয় যখন একজন থেকে আরেকজনের কাছে যায়, বাট এটা পেজে বলা নাই। আমরা খুঁজতেছি যে এই প্যারাগ্রাফে পার্টিকুলারলি যে রাইটার কি বলছে। তাহলে এই যে তিনটাই হচ্ছে ভুল আনসার এবং খুব সহজে এই তিনটা আনসার ভুল সেটা আমরা বুঝতে পারছি। তাহলে 4 নাম্বারটা সঠিক। না, 4 নাম্বারটা কেন সঠিক সেটাও আমি এক্সপ্লেন করব, জাস্ট স্টে উইথ মি। দেয়ার মে বি এ নাম্বার অফ রিজনস ফর দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন। হ্যাঁ, অনেকগুলো কারণ থাকতে পারে, কারণ এখানে বলছে যে কি কি কারণ থাকতে পারে। একটা হচ্ছে কি, কোথায়, একটা হচ্ছে এই যে টু গেইন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, তারপর হচ্ছে টু মোটিভেট আদার টু অ্যাকশন, তারপর হচ্ছে প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ডস। অনেকগুলা কারণ থাকতে পারে, এইটা ঠিকই বলছে। তাহলে এটা 100% মিলতেছে, এজন্য অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। এটা কি করবো, আচ্ছা আচ্ছা হাইলাইট করে দিই। মুভিং অন, আমরা চলে যাবো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 28 এ। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য রোল অফ টেকনোলজি? সে টেকনোলজি সম্পর্কে কি বলে? তো এখানে কোনো প্যারাগ্রাফ মেনশন করা নাই, বাট আমাদের কিওয়ার্ড হচ্ছে টেকনোলজি। তো টেকনোলজি সম্পর্কে যেখানে বলা হয়েছে আমরা অবশ্যই সেখানে যাব এবং বোঝার চেষ্টা করব যে সে টেকনোলজির রোল সম্পর্কে কি বলতে চাচ্ছে। প্রথম প্যারাগ্রাফে তো টেকনোলজি সম্পর্কে কিছু বলা হয় নাই, তো আমরা নিচের প্যারাগ্রাফগুলোতে দেখি যে টেকনোলজি সম্পর্কে বলা হচ্ছে কি না। এই যে পরে প্যারাগ্রাফে তো খুব একটা কঠিন করতেছে না, এটা খুব সহজেই পাওয়া যাচ্ছে। Okay. তো আমরা বোঝার চেষ্টা করি যে টেকনোলজির রোলটা কি, টেকনোলজি কি করতে পারে, রাইট? টেকনোলজির ভূমিকাটা কি? ওকে। However, we currently live in an era in which technology enable করা মানে কি, সক্ষম করা, enables information to reach large audience distributed across the globe. এটা সত্য কথা, রাইট? অনেক অডিয়েন্স পায় ইনফরমেশনটা, মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বে ছড়ায় যেতে পারে। And thus the potential for immediate and widespread effects from misinformation now looms larger than in the past. তো এই যে মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়ায় যায়, যেটা হচ্ছে ইভেনচুয়ালি ক্ষতির সম্মুখীন করছে আমাদেরকে, যে মিস ইনফরমেশনও ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে অতীতের তুলনায়। Yet the means to correct misinformation, তারপরও তবুও, মিনস মানে মাধ্যম, টু কারেক্ট মিস ইনফরমেশন, প্রথম হচ্ছে যে বলছে মিস ইনফরমেশন ছড়ায় যায় টেকনোলজির কারণে। তারপর বলছে তারপরেও তবুও এই মিস ইনফরমেশন কারেক্ট করার মাধ্যম মাইট হয়তোবা ওভার টাইম, সময়ের সাথে সাথে, বি ফাউন্ড ইন দোজ সেম প্যাটার্ন। এই যে সেম প্যাটার্নটা বলতে, এই যে মুহূর্তের মধ্যে ছড়া যায় পুরো বিশ্বে, সেম প্যাটার্ন অফ মাস কমিউনিকেশন। মাস মানে সব, অনেকগুলো একসাথে, যেমন মাস প্রোডাকশন মানে অনেকগুলো একসাথে প্রডিউস করা, মাস কমিউনিকেশন মানে অনেক লোক একসাথে একটা কমিউনিকেশনে ইনভলভ হওয়া। The patterns of mass communication and of the facilitated spread of information. তো বলতেছে যে টেকনোলজি হচ্ছে অবশ্যই ইনফরমেশন স্প্রেড করে জলদি, লার্জার দেন ইন দ্য পাস্ট, রাইট? কিন্তু যদি আমাদেরকে এটা কারেক্ট করতে হয়, মিস ইনফরমেশন যদি কারেক্ট করতে হয়, সেটাও এই মাস কমিউনিকেশনের মধ্যেই নিহিত আছে। অর্থাৎ এই টেকনোলজি যে ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই যেতে পারে এটার মধ্যে নিহিত আছে, এবং ফেসিলিটেট স্প্রেড অফ ইনফরমেশন, এবং অ্যাকচুয়াল কারেক্ট ইনফরমেশন হচ্ছে স্প্রেড করা, ফেসিলিটেট করতে পারে, সহায়তা করতে পারে বা সহযোগিতা করতে পারে। তাহলে খুব সুন্দর একটা বিষয় বলছে টেকনোলজি সম্পর্কে। এখানে আমরা যাই, গিয়ে দেখি কোন অপশনটার সাথে এটা মিলতেছে। নাম্বার 28, ইট মে এট সাম পয়েন্ট প্রোভাইড আস উইথ এ সলিউশন টু মিস ইনফরমেশন। হ্যাঁ, একটা সলিউশন বলছে যে যদিও টেকনোলজি হচ্ছে ইনফরমেশন ছড়ায় ফেলতেছে, তাহলে এইটার মাধ্যমেই আমাদেরকে হচ্ছে এটা কারেক্ট করতে হবে। ওকে, সো এইটা আনসার কারেক্ট হইতে পারে, তারপর আমি এটা সরাসরি কারেক্ট দিচ্ছি না, আমি তোমাদেরকে আগে বুঝাই দিচ্ছি যে বাকিগুলা কেন কারেক্ট নয়। ইট কুড ফান্ডামেন্টালি আল্টার দ্য ওয়ে ইন হুইচ পিপল রিগার্ড ইনফরমেশন। আল্টার মানে হচ্ছে চেঞ্জ করা, যে কিভাবে মানুষ ইনফরমেশন রিগার্ড করে, এটা চেঞ্জ করবে, এটা ক্লিয়ারলি ওইখানে বলা নাই। শুধু বলছে যে এটা মিস ইনফরমেশন যেমন ছড়াইতে পারে, কারেক্ট করতে হলে ওই সেম প্যাটার্নই আমাদের দরকার হবে। ইট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে ইন হুইচ অর্গানাইজেশনস ইউজ মিস ইনফরমেশন। অফকোর্স না, এই যে কোনো হচ্ছে সম্পর্কই নেই প্যাসেজের সাথে এই অপশনগুলোর। ইট হ্যাজ মেড ইট ইজিয়ার ফর পিপল টু চেক ওয়েদার ইনফরমেশন ইজ অ্যাকুরেট অর নট। না, বরং বলছে যে মিস ইনফরমেশন আরো ছড়ায় দেয়, তাহলে এটা চেক করা সহজ, এটা তো অবশ্যই না। বরং এই যে সলিউশনটাও এইটার মধ্যেই নিহিত আছে, ওভার টাইম। এই যে এট সাম পয়েন্ট মানে হচ্ছে কি, ওভার টাইম, সময়ের সাথে, এটা আমাদের মাইট ওভার টাইম বি ফাউন্ড ইন দিস প্যাটার্নস অফ
মাস কমিউনিকেশন। তাহলে এই যে মাস কমিউনিকেশন ইন্টারনেটের মাধ্যমে পসিবল হয়েছে, এইখানেই হচ্ছে এর সলিউশনটা নিহিত আছে। যার মানে হচ্ছে ইট মে এট সাম পয়েন্ট প্রোভাইড আস উইথ আ সলিউশন টু মিস ইনফরমেশন। তো ইজিলি বোঝা যাচ্ছে যে অপশন এটা কেন কারেক্ট হবে। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 29. What is the writer doing in the fourth paragraph? Again, 4 নম্বর প্যারাগ্রাফ আমরা যাবো, গিয়ে দেখার চেষ্টা করবো যে রাইটার কি করতেছে সেখানে। লেটস গো। তো এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ, তিনটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফ, এই হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফ। ওকে। At least 3 observations related to misinformation in the contemporary mass media environment warrant the attention of researchers. Now, এই যে contemporary mass media environment মানে হচ্ছে contemporary মানে হচ্ছে সমসাময়িক, মানে সাম্প্রতিককালীন, আর হচ্ছে মাস মিডিয়া এনভায়রনমেন্ট, বুঝতে পারতেছো মিডিয়ার কোনো অভাব নাই সেটা বলতেছে। রিসার্চারদের অ্যাটেনশন করছে 3টা অবজারভেশন। কি কি? রিসার্চার্স, পলিসি মেকারস এন্ড রিয়েলি এভরিওয়ান হু ওয়াচেস টেলিভিশন, সবাইরই। আর লিসেন টু দ্য রেডিও, যারা রেডিওতে শোনে, অর রিডস ইনফরমেশন অনলাইন, যারা অনলাইনে ইনফরমেশন পড়ে। 3টা অবজারভেশন কি কি? ফার্স্ট অফ অল, পিপল হু এনকাউন্টার মিস ইনফরমেশন টেন্ড টু বিলিভ ইট, মানুষ বিশ্বাস করে যেটা তারা এনকাউন্টার করে, অ্যাট লিস্ট ইনিশিয়ালি, অ্যাটলিস্ট প্রাথমিকভাবে সেটা তারা বিলিভ করে। সেকেন্ডলি কি? ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া অফেন ডু নট ব্লক মেনি টাইপস অফ মিসইনফরমেশন বিফোর ইট অ্যাপিয়ার্স ইন কন্টেন্ট অ্যাভেলেবল টু লার্জ অডিয়েন্স। এই যে লার্জ অডিয়েন্সের কাছে আসার আগে এটা ব্লক করতে পারে না। 3 নাম্বারটা কি? কাউন্টারিং মিসইনফরমেশন ওয়ান্স ইট হ্যাজ এনজয়েড ওয়াইড এক্সপোজার ক্যান বি এ রিসোর্স ইন্টেন্সিভ এফোর্ট। কাউন্টারিং মিসইনফরমেশনকে কাউন্টার করা বা মিথ্যা কথারে হচ্ছে প্রতিরোধ করা বা এটার সামনে যেয়ে দাঁড়ানো, এটার বিপরীতে কিছু বলা। ওয়ান্স ইট ইজ এনজয়েড ওয়াইড এক্সপোজার, যখন একবার যদি এটা ওয়াইড এক্সপোজার পেয়ে যায়, সবার কাছে চলে যায়, ক্যান বি হইতে পারে এ রিসোর্স ইন্টেন্সিভ এফোর্ট, মানে অনেক রিসোর্স লাগবে এটাতে। অথবা বলতেছে যে রিসোর্স ইন্টেন্সিভ এফোর্ট মানে হচ্ছে অনেক রিসোর্স লাগবে এই এফোর্টে, অর্থাৎ অনেক কষ্ট হবে, যার মানে হচ্ছে ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। তো এখানে 3টা অবজারভেশনের কথা বলছে যে সবাই এই 3টা কাজ করে মিস ইনফরমেশন সম্পর্কে। দেখা যাক এখন অপশনে গিয়ে কোনটার সাথে মিলতেছে। কম্পেয়ারিং দ্য ডিফারেন্ট অপিনিয়ন্স, না, অপিনিয়ন কম্পেয়ার করতেছে না, শুধু 3টা অবজারভেশন বলতেছে যে এই মিস ইনফরমেশনের সাথে কি কি হয়। এক্সপ্লেনিং হাউ দ্য এফেক্টস অফ মিস ইনফরমেশন হ্যাভ চেঞ্জড ওভার টাইম। ইউ সি, অপশনগুলোর সাথে কোনো কানেকশন নাই, ওভার টাইম চেঞ্জ, সময়ের সাথে পরিবর্তন হয়, এটা কি বলছে? অবশ্যই বলেনি। তারপর আউটলাইনিং হুইচ ইস্যুস কানেক্টেড উইথ মিস ইনফরমেশন আর সিগনিফিক্যান্ট টুডে কন্টেম্পোরারি মাস মিডিয়া এনভায়রনমেন্ট, তারপর কোন ইস্যুগুলা কানেক্টেড এইটা আছে। এই যে মানুষ হচ্ছে প্রথমে বিশ্বাস করে, তারপর হচ্ছে একবার ছড়ায় গেলে এটা এনকাউন্টার করা কঠিন, তারপর হচ্ছে ইন্টারনেট হচ্ছে ব্লক করতে পারে না এটা ছড়ায় যাওয়ার আগে। তো এটা আছে, আউটলাইন করা মানে বলে দেওয়া কি কি ইস্যু হচ্ছে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ড, এরকম বলে দিচ্ছে। তো এটা আমরা হাতে রাখি। 2 নাম্বার হচ্ছে ডিসক্রাইবিং দ্য অ্যাটিটিউড অফ পলিসি মেকার্স টুয়ার্ডস মিস ইনফরমেশন ইন দ্য মিডিয়া। মিডিয়াতে পলিসি মেকারদের অ্যাটিটিউড কেমন, এটা কি বলছে? অবশ্যই না। তো ইসি, এই যে আমি তোমাদেরকে একটা বিষয় আরেকবার বলে রাখি যে এইটা কেন সঠিক, এইটা বুঝতে হলে তোমার ইংলিশ জানতে হবে। এই যে আউটলাইন করা মানে কি? কোনো কিছু হচ্ছে একটা স্ট্রাকচার দাঁড় করানো। হুইচ ইস্যু বলতে কোন কোন বিষয়গুলো আসছে মিস ইনফরমেশনের সাথে কানেক্টেড, সিগনিফিকেন্ট, টুডে বলতে যে কন্টেম্পোরারি বুঝাইছে। তো এটার জন্য তোমাকে ইংলিশ জানতে হবে। বাট এই যে বাকি 3টা, এগুলো যে ভুল, এগুলোর জন্য একটু ইংলিশ জানলে চলতেছে, 50% ইংলিশ জানলে চলতেছে। কারণ এখানে সে কারো ওপিনিয়ন দেয় নাই, তারপর হচ্ছে কিভাবে চেঞ্জ হয়েছে ইনফরমেশন, ইফেক্ট, এটাও বলে নাই। তারপর যে পলিসি মেকাররা কি তাদের অ্যাটিটিউড কেমন ছিল, এটাও বলে নাই। বুঝছি? খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এগুলো ভুল আনসার। তো এই জন্য আমি বারবার বলি গাইজ, যদি তোমরা সঠিক আনসার পাইতে অসুবিধা হয়, তোমরা ভুল আনসার গুলো খুঁজে নাও, এন্ড দেন যেটা শেষে থেকে যাবে সেটাই হচ্ছে কারেক্ট আনসার। আমরা চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 30. What point does the writer make about regulation in the USA? Regulation in the USA রেগুলেশন সম্পর্কে রাইটার কি পয়েন্ট মেক করতেছে? তো এই রেগুলেশন ইন দ্য ইউএসএ, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা দেখি যে ইউএসএ রেগুলেশন সম্পর্কে প্যাসেজের কোন জায়গাতে আছে। যেহেতু এটা সিকোয়েন্স মেনটেন করে, এইটা যে যেখানে আমরা 29 নম্বর কোয়েশ্চেন পাইছি, এর পরেই হওয়া উচিত।
রেগুলেশন ইন দ্য ইউএসএ। তো ইউএসএ শব্দটা তোমার চোখে পড়া উচিত খুব সহজে। এই যে রেগুলেটরি স্ট্রাকচার ইন দ্য ইউনাইটেড স্টেটস। ওকে, দেখি সে কি বলে। What about our second observation that misinformation often can appear in electronic or print media without being preemptively blocked? Preemptively মানে হচ্ছে কোন একটা সমস্যা হওয়ার আগে বা অন্যের কাছে যাওয়ার আগে সেটারে হচ্ছে প্রিভেন্ট করা বা সমাধান করে দেওয়া, বাট আগে থেকে সমাধান করা। যেমন এটা বলছে যে উইদাউট বিং প্রিএমটিভলি ব্লকড, মানে আগে থেকে যদি ব্লক করা না হয়ে থাকে, আগে থেকে ব্লক না হয়ে এটা হচ্ছে ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়াতে চলে যাচ্ছে। ইন সাপোর্ট অফ দিস ওয়ান মাইট কনসিডার দ্য নেচার অফ রেগুলেটরি স্ট্রাকচার ইন দ্য ইউনাইটেড স্টেটস। সেটা কি? রেগুলেটরি এজেন্সিস হিয়ার টেন্ড টু ফোকাস অন পোস্ট হক ডিটেকশন অফ ব্রডকাস্ট ইনফরমেশন। এই যে ইউএসএ রেগুলেটরি এজেন্সি গুলা টেন্ড টু ফোকাস, তারা ফোকাস করে অন পোস্ট মানে পরবর্তী, হক ডিটেকশন অফ ব্রডকাস্ট। পোস্ট হক মানে হচ্ছে ঘটনা ঘটার পরে ডিটেকশন অফ ব্রডকাস্ট ইনফরমেশন। এই যে ব্রডকাস্ট ইনফরমেশন ডিটেকশনের যে ঘটনাটা, এটার পরে হচ্ছে এরা ফোকাস করে, এর আগে নয়। Organizations such as the Food and Drug Administration consider considerably monitoring and notification functions, but these rules typically do not involve preemptive censoring. এই যে এফডিএ আছে রেগুলেটরির মাঝে, এটা কি করে? কনসিডার মনিটরিং এন্ড নোটিফিকেশন ফাংশন করে, বাট দিস রুলস, এই যে রুলগুলো টিপিক্যালি ডু নট ইনভলভ, এই রুলগুলোর মধ্যে থাকে না কোন জিনিস? প্রিএমপ্টিভ সেন্সরিং। এই যে প্রিএমপ্টিভ মানে আগে থেকে হচ্ছে প্রিভেন্ট করার বিষয়টা, এটা থাকে না। দ্য এফডিএ ওভারসি ডাইরেক্ট টু কনজিউমার পারসেপশন, ড্রাগ অ্যাডভার্টাইজিং, অনেক কিছু করে ফেলছে, আর দরকার নেই আমাদের। বাট এই যে দুইটা ক্ষেত্রে বলছে কি এটা আগে থেকে হচ্ছে ব্লক করতে পারে না, এবং এরা হচ্ছে পোস্ট হক ডিটেকশন অফ ব্রডকাস্ট ইনফরমেশন, ইনফরমেশনটা ব্রডকাস্ট হওয়ার পরের যে ইভেন্টগুলো সেখানে হচ্ছে ওরা ফোকাস করে। এতে কিছু পড়া দরকার নাই, অনেকটা অংশ আমরা পড়ছি। তারপর যদি আনসার না পাই অবশ্যই আমরা যাব, গিয়ে হচ্ছে পরের অংশটা পরে আসবো যদি আনসার না পাই। The guidelines issued by the FDA need to be simplified. জানি না, এরকম কোনো কিছু এখানে ছিল না, so it cannot be the correct answer. Regulation does not affect people's opinions of new prescription drugs. এই রেগুলেশন গুলা মানুষের ওপিনিয়ন রে এফেক্ট করে না, এইগুলা কোনো কিছু আমি পড়িনি, তো এইটাও আনসার হবে না। The USA has more regulatory bodies than most other countries, এটা তো জীবনেও ছিল না। তো তিনটাই যে ভুল, কেন ভুল এটা মেনশনই নাই। এই যে পিপলের অপিনিয়ন এফেক্ট করে কিনা এটা বলাই নাই, তারপর হচ্ছে এটা আরো সিম্পল করতে হবে, এই বিষয়টা ছিলই না এখানে। তার মানে এই তিনটাই ভুল। বাকি রইল শুধু রেগুলেশন ফেলস টু প্রিভেন্ট মিস ইনফরমেশন ফ্রম অ্যাপিয়ারিং ইন মিডিয়া। এটা একদম 100% সত্য যে এটা মিডিয়াতে আসাটা প্রিভেন্ট করতে পারে না, বরং আসার পরে কি হয় না হয় সেটাতে তারা ফোকাস করে। তো এর জন্য হচ্ছে ডি নাম্বারটা কারেক্ট আনসার। এটা কেন কারেক্ট আনসার? কারণ হচ্ছে এই সেন্টেন্সটা কোথায়, এই যে রেগুলেশন ফোকাস অন tend to focus on post hoc detection of broadcast information. ইনফরমেশন ব্রডকাস্ট হওয়ার পরবর্তী যে ইয়েটা আছে ওইখানে তারা ফোকাস করে, এর আগে না। এই জন্য কারেক্ট আনসার হবে ডি। অলরাইট, সো দ্যাট ওয়াজ এমসিকিউ। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আমরা চলে আসলাম পরবর্তী টাইপ অফ কোয়েশ্চন, যেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু। উইথ ক্লুটা অনেকের কাছেই হচ্ছে অনেক দুঃস্বপ্নের একটা বিষয়, বাট বিলিভ মি, following the right strategy, it can be walk in the park. স্ট্র্যাটেজিটা সেম, আমরা ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু যেভাবে সলভ করি, যে আমরা বোঝার চেষ্টা করি যে খালি জায়গায় কি বসবে, রাইট? আর রিমেম্বার যে উইথ ক্লু ফিল ইন দ্য গ্যাপস গুলা সবসময় হচ্ছে সামারি থাকে, এবং তোমরা খেয়াল করছো যে সামারিতে অনেকগুলা কিওয়ার্ড থাকে, রাইট? খেয়াল করো, সরি গাইজ, এই যে 31 নম্বর কোয়েশ্চেন থেকে 32 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত কতটা অংশ, রাইট? আচ্ছা, লেটস সে অনলি 31 নম্বর কোয়েশ্চেন। এই যে পুরো সেন্টেন্সটা, এখানে মনে করো একটা প্যারাগ্রাফের অনেক বড় একটা অংশ চলে আসছে, যার মানে এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে যেগুলো দ্বারা লোকেট করা যায় যে আনসার কোন জায়গায়, বাট আনসার কি হবে সেটা ডিপেন্ড করতেছে যে তুমি বুঝতে পারতেছো কিনা যে খালি জায়গায় কি বসবে। এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ গাইজ, ইট ক্যান নট বি ওভারস্টেটেড। আই মিন, যতই বলি না কেন এটা কম মনে হয় যে এটা কতটুকু ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড the nature of the answer word. আনসার শব্দটা কি হইতে পারে এটার
এটার নেচার কি হইতে পারে এটা বুঝতে পারাটা যে কত বড় একটা অ্যাডভান্টেজ। এবং আজকেও আবার যখন আমরা ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু সলভ করতেছি, আমি তোমাদেরকে সেই বিষয়টাই আবার স্টাবলিশ করার চেষ্টা করবো যে ইটস নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ইউনো অ্যাজ থট, এবং এটা সহজ হইতে হইলেও ইউ হ্যাভ টু ফলো এ সার্টেন স্ট্র্যাটেজি। লেটস সি, প্রথম হচ্ছে আমরা টাইটেলটা পড়ি, হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন। মানুষ যখন মিস ইনফরমেশন এনকাউন্টার করে তখন কি হয়। এটা আমাদেরকে তেমন একটা হেল্প করতেছে না, কারণ এখানে ওই রকম কোনো অবভিয়াস কিওয়ার্ড নাই যেটা আমরা হচ্ছে ব্যবহার করে লোকেশন বাইর করতে পারবো সামারি। ডোন্ট ওয়ারি, পুরো একটা প্যাসেজ আছে আমাদের কাছে। এখন আমরা হচ্ছে যাব প্যাসেজ ম্যাপিং এর জন্য। প্যাসেজ ম্যাপিং এর ক্ষেত্রে আমি বারবার বলছি, আরেকবার বলবো যে আমরা শুধু নাম এবং নাম্বার গুলা লোকেট করব এবং বোঝার চেষ্টা করবো যে সেগুলা কোন জায়গায় আছে। সো খুঁজো একটু দেখো যে নাম তো এই যে নাম তো প্রথমে চলে আসছে, ফিলোসফার দুইজন, ডেসকার্টেস আর স্পিনোজা। এই ডেসকার্টেস স্পিনোজা। আচ্ছা, তাহলে এই ডেসকার্টেস আর স্পিনোজা যে যে অংশটাতে কথা বলছে এখানেই হচ্ছে এই পুরো কুয়েশনটা দেওয়া আছে, আর কোনো নাম্বার দেওয়া নাই, যার কারণে আমরা সময় নষ্ট করবো না, চলে যাবো পেজে গিয়ে দেখবো যে ডেসকার্টেস আর স্পিনোজা কোন জায়গায় আছে। এখানে তো ছিল না, এখানেও ছিল না, এলিজাবেথ মার্শ না, এগুলো আমরা চাইনি। এই অংশটাতে ছিল না, আমরা আগে পড়ছি। এই যে ডেসকার্টেস, বাট এর আগে কোন জায়গায় আছে কি? না, এর আগে কোন জায়গা নাই। তাহলে ডেসকার্টেস অ্যান্ড স্পিনোজা আমরা পেয়ে গেছি। এই প্যারাগ্রাফটা অনেক বড়, বাট আমার যতটুকু মনে হচ্ছে এই পুরো প্যারাগ্রাফটাতে হচ্ছে এই কুয়েশনটা দিয়ে দিছে। তো এটা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো, একটা জায়গায় সবগুলো কোয়েশন পেয়ে গেলাম। বাট যদি না হয় তাও চিন্তার কোনো কারণ নাই, আমরা খুঁজে বের করবো যেখানেই থাকুক না কেন। ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নাই। নাম্বার 31 আমরা একটু পড়ি। অলদো মানে কি জানো তো? যদিও। অলদো পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন। ড্যাশ টু মিস ইনফরমেশন মানে মিস ইনফরমেশনের প্রতি মানুষ কি হয়? অলদো পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, মিস ইনফরমেশনের প্রতি মানুষ কি হয়? বুঝতে পারতেছি। তাহলে খালি জায়গায় কি বসবে? যে মিস ইনফরমেশনের প্রতি, টু মিস ইনফরমেশন, মিস ইনফরমেশনের প্রতি মানুষের কি হয়? পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, মানুষের কি হয় অথবা কি আছে। There is debate about precisely how and when we label something as true or untrue. তো অবশ্যই প্রিসাইসলি, when and how এইগুলা নিতে পারো। when and how, ট্রু আনট্রু এই শব্দগুলা সিনোনিম দিয়ে থাকবে, এটা একদম মানে না বললেও চলতেছে। পিপল, দেখবো আমরা মানুষ সম্পর্কে ওই যে প্যারাগ্রাফটা ডেসকার্টেস এন্ড স্পিনোজার নামের আগে এই মানুষ অথবা হুয়েন এন্ড হাউ অথবা ট্রু এন্ড আনট্রু বিষয়ে কথা বলা হয়েছে কিনা। আমরা ডেসকার্টেস এবং স্পিনোজা পাইছি এখানে, তার মানে এর উপরে। অলদো, অলদো শব্দটা আসছে এখানে। এই যে ট্রু আনট্রু, এই যে ফলস ইনফরমেশন, ফলস, তারপরে হাউ এন্ড হুয়েন, ইউ সি। তাহলে এখানেই আনসার কারেক্ট। তো কিওয়ার্ড সহজে পাওয়া যাবে সামারির ক্ষেত্রে, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুর ক্ষেত্রে। বাট আনসার তুমি ডিটারমাইন করতে পারতেছো কিনা, এটা হচ্ছে অনেকটাই ডিপেন্ড করতেছে তোমার উপরে, যে তুমি হচ্ছে কোয়েশনটা কতটুকু বুঝতে পারছো। আমরা পড়া শুরু করবো এই সেন্টেন্স দিয়ে। অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ওই যে মানুষ বা ব্যক্তি বিশেষ। তাহলে এটা মানুষের জন্য ফেয়ারলি রুটিন, রুটিন মানে কি বুঝো? যে সবসময়ই হয়। Although it is fairly routine for individuals to come across information that is false, মানে হচ্ছে misinformation। এই যে people have dash to misinformation মানে come across misinformation। তারপরে রুটিন, এই দুইটা শব্দ। কাম across মানে হচ্ছে কোনো কিছুর সাথে দেখা হওয়া, কোনো মানুষের সাথে দেখা হওয়া অথবা কোনো কিছু অ্যাক্সিডেন্টালি পাওয়া। আর রুটিন মানে হচ্ছে এটা রোজকার কারবার। তাহলে ইট ইজ ফেয়ারলি রুটিন, এই যে ফিল ইন উইথ ক্লুর ক্ষেত্রে এই বিষয়টা হয় যে একটা ওয়ার্ড সবসময় ডাইরেক্ট আনসার থাকে না, এটা পার্ট অফ সেন্টেন্স থাকে অথবা এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকে। যেমন এখানে এই রুটিন আর কাম অ্যাক্রস এই দুইটারে মিলাইয়া হচ্ছে আমাদের আনসার হবে। যে কাম অ্যাক্রস হয় অর্থাৎ প্রতিদিনই, আই মিন ইনফরমেশনের সাথে দেখা হয়, বাট এটা রুটিন হয়ে গেছে, তার মানে প্রায়ই দেখা হয়।
ওকে, তোমরা যদি এই কোয়েশন সেন্টেন্সটার সাথে এটার মিলাও, এই যে কোয়েশন সেন্টেন্সটা আছে, অল দ্য পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, মিলায় দেখো এই মিস ইনফরমেশন আর অল দ্য পিপল হ্যাভ, এই অল দ্য পিপল হ্যাভ হচ্ছে অল দ্য এইটুক পর্যন্ত, আর এই যে ইন্ডিভিজুয়ালস টু এইটুক পর্যন্ত ইনফরমেশন দ্যাট ইজ ফলস। তাহলে অল দ্য পিপল হ্যাভ এর জায়গায় এই এইটুক ইন্ডিভিজুয়ালস আর ইনফরমেশন দ্যাট ইজ ফলস হচ্ছে মিস ইনফরমেশন, এইটুক বাদ যাবে, বাকি থাকবে শুধু ইট ইজ ফেয়ারলি রুটিন আর হচ্ছে কাম অ্যাক্রস। আমি কি বোঝাতে পারতেছি তোমাদেরকে? তো সব সময় ডাইরেক্ট একটা শব্দ থাকবে না, মাঝে মাঝে কয়েকটা শব্দ মিলে আনসার হবে, অথবা মাঝে মাঝে একটা সেন্টেন্সের অংশ মিলে আনসার হবে। তো এই যে আমরা নতুন জিনিস পাইছি যেটা কোয়েশনের মধ্যে নাই, যে কাম অ্যাক্রস মানে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া বা সামনে চলে আসা, এবং রুটিন যেটা হচ্ছে প্রতিদিনের কাজ, এই দুইটা জিনিস কোন শব্দের সাথে মিলতেছে, এইটা হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ। মিলাইতে পারতেছো কিনা? কনস্ট্যান্ট কনফ্লিক্ট, এটা কি মিলবে? রুটিন এবং কাম অ্যাক্রস মানে প্রতিদিন দেখা হওয়া, না এটা মিলবে না। এডিশনাল এভিডেন্স, অফকোর্স মিলতেছে না। ডিফারেন্ট লোকেশনস, ইউসি কানেকশনই নাই। এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, না। শর্ট পিরিয়ড, অল্প সময়ের জন্য, না। এক্সট্রিম ডিস্ট্রাস্ট, না। ফ্রিকুয়েন্ট এক্সপোজার, ফ্রিকুয়েন্ট মানে বারবার, আর এক্সপোজার মানে হচ্ছে সামনে চলে আসা। এইটা ছাড়া, এই ফ্রিকুয়েন্ট এক্সপোজার শব্দ ছাড়া আর কোনো শব্দ তুমি হচ্ছে এইখানে মিলাইতে পারবা না, এই সেন্টেন্সটাতে মিলানো সম্ভব হবে না। ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে এই যে রুটিন, আর এক্সপোজার মানে হচ্ছে কাম অ্যাক্রস, সামনে চলে আসা। সো ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু যতটা সঠিক কঠিন মনে করা হয় অতটাও কঠিন নয়, যদি তুমি বুঝতে পারো যে কি খুঁজতেছ। সো মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর লুকিং ফর when trying to answer fill in the gaps with clue. তো অবশ্যই অপশন জি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো আমরা এখানে অবশ্যই ফ্রিকুয়েন্ট এক্সপোজার লিখবো না, লিখবো অপশন জি। নাইস, পরবর্তীতে চলে যাব। দ্য ফিলোসফার ডেসকার্টেস এন্ড স্পিনোজা, আমরা জানি কোন জায়গায় তারা আছে। হ্যাড ড্যাশ, তাদের কি ছিল। অ্যাবাউট হাউ, হ্যাড ড্যাশ, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট টেন্স হতে, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, এই হ্যাভ এর জায়গায় হ্যাড হইছে, কোন একটা জিনিস ছিল, অথবা পাস্ট পারফেক্ট টেন্স হইতে পারে, এই যে হ্যাড এর পরে বারবার পাস্ট পার্টিসিপল। সো যে কোনো ভাবেই হতে পারে যে তাদের কোনো একটা জিনিস ছিল অথবা তারা কোনো একটা জিনিস করছে। ডেসকার্টেস এবং স্পিনোজা। অ্যাবাউট হাউ পিপল এঙ্গেজ উইথ ইনফরমেশন, পিপল ইনফরমেশনের সাথে কিভাবে এঙ্গেজ হয়, এই বিষয়ে এই দুইজন ফিলোসফারের কি ছিল অথবা তারা কি করছিল। বুঝা গেছে? কি ছিল কেন হবে? যদি পাস্ট ইনডিফিনিট হয়, হ্যাড ড্যাশ, তাদের কোনো একটা জিনিস ছিল, অথবা যদি পাস্ট পারফেক্ট হইতে পারে, হ্যাড ড্যাশ বারবার পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে কোন একটা জিনিস ছিল এবং কি অথবা কি করতেছিল যখন হচ্ছে মানুষ ইনফরমেশনের সাথে এঙ্গেজ হয়, তাহলে পিপল এঙ্গেজ ইনফরমেশন, এই শব্দগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই যে ডেসকার্টেস এবং স্পিনোজা পাইছি, ইনফরমেশন পাইছি, এঙ্গেজমেন্ট, এই যে সুন্দর করে দিয়ে দিছে, অতটা কঠিন করেনি। মুভিং অন। প্যাসেজ 2 বরং এর চাইতে অনেক কঠিন ছিল আমার কাছে মনে হয়েছে, অনেক টাইম কনজিউমিং ছিল। The dilemma is neatly summarized by a contrast between how the 17th century philosophers René Descartes and Baruch Spinoza described human information engagement with conflicting predictions that only recently have been empirically tested in robust ways. তাহলে তারা দুইজনই এই যে এঙ্গেজমেন্ট সম্পর্কে মতামত দিছে উইথ কনফ্লিক্টিং প্রেডিকশন, তাদের প্রেডিকশনটা কনফ্লিক্টিং ছিল, সেম ছিল না। তো এই একটা জিনিস যেটা হচ্ছে কোয়েশনে নাই, আর কি, দ্যাট অনলি রিসেন্টলি হ্যাভ বিন এম্পিরিক্যালি টেস্টেড ইন রোবাস্ট ওয়েজ, এম্পিরিক্যালি টেস্ট করা হয়েছে, রোবাস্ট মানে খুবই শক্তিশালী ভাবে আর কি, স্ট্রং ভাবে। তাহলে এই দুইটা জিনিস নাই, তাহলে হয়তো এই দুইটা মিলাই একটা ওয়ার্ড হবে, অথবা এই দুইটা যে কোনো একটা হচ্ছে আনসার ওয়ার্ড হবে। যে তাদের হচ্ছে কনফ্লিক্ট প্রেডিকশন ছিল, অথবা যে প্রেডিকশন, ও এটা হবে না, সরি, এম্পিরিক্যাল টেস্টেড ইন রোবাস্ট হবে না। কারণ কি, যেখানে খালি জায়গা, এটার সাবজেক্ট হচ্ছে ডেসকার্টেস এবং স্পিনোজা। বোঝার চেষ্টা করো, খুবই সুন্দর একটা জিনিস আমার মাথায় আসছে। তো আমরা যে কোয়েশনটা পড়ছি, এই যে ডেসকার্টেস এন্ড স্পিনোজা হ্যাড ড্যাশ, তাহলে এটা তাদের কোনো কিছু থাকুক, আই মিন ইনডিফিনিট টেন্স হোক, অথবা
তারা কোনো কিছু করুক, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হোক যেখানে বার বসবে, যাই হোক না কেন এদের সাবজেক্ট হচ্ছে এই দুইজন, ডেসকার্টেন এন্ড স্পিনোজা। ফেয়ার এনাফ? নাইস। কিন্তু এই যে রিসেন্টলি হ্যাভ বিন এম্পিরিক্যালি টেস্টেড ইন রোবাস্ট ওয়েজ, এই যে টেস্ট করা হয়েছে রিসেন্টলি, এটা কে করছে? এটা কি তাদের করা সম্ভব? তারা তো 17th সেঞ্চুরি ফিলোসোফার। তাহলে এই টেস্টটা তারা করেনি, রিসেন্টলি হয়েছে যেহেতু এটা তারা করেনি, তাহলে এটার সাবজেক্ট তারা নয়। ইসি কত ভাবে হচ্ছে আহ এটারে হচ্ছে ফিল্টার করা যায় যে এটা কারেক্ট নাকি রং। তোমাকে শুধু কি করতে হবে, ভালো করে বুঝতে হবে যে তুমি কি খুঁজতেছো। যেমন এই যে আমার মাথায় যখন ঠাস করে আসলো যে ওরা কি করতেছিল অথবা কি ছিল, তার মানে ওরা করতে হবে, এটা সাবজেক্টটা ডেসকার্টেস এবং স্পিনোজা হইতে হবে। কিন্তু এখানে বললো যে অনলি রিসেন্টলি হ্যাভ বিন এম্পিরিক্যালি টেস্টেড, তো রিসেন্টলি যখন টেস্ট করা হয়েছে এটা তো তাদের করা সম্ভব হবে না, কারণ তারা হচ্ছে 17th সেঞ্চুরি ফিলোসফার। বুঝছি? তাহলে বিভিন্ন ওয়ে আছে আনসার ফিল্টার আউট করা। তাহলে শুধুমাত্র এই যে কনফ্লিক্টিং প্রেডিকশন এই শব্দ দ্বয় হচ্ছে ওইখানে মিসিং ছিল, তার মানে তাদের হচ্ছে ডিফারেন্ট প্রেডিকশন ছিল, সামথিং লাইক দ্যাট হবে। তো এই কনফ্লিক্টিং প্রেডিকশন শব্দদ্বয় নিয়ে আমরা হচ্ছে অপশনে যাবো এবং গিয়ে মিলানোর চেষ্টা করবো কোনটা মিলতেছে। কনস্ট্যান্ট কনফ্লিক্ট মানে প্রতিনিয়ত হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে এরকম না, কিন্তু কনফ্লিক্টিং প্রেডিকশন ছিল, তারা যখন প্রেডিক্ট করছে তখন দুই রকম প্রেডিকশন ছিল। এভিডেন্স তো হবে না, ডিফারেন্ট লোকেশন হবে না, এক্সপেরিমেন্টাল সাবজেক্ট হবে না, শর্ট পিরিয়ড টাইম সম্পর্কে কিছু বলা হয় না, এক্সট্রিমলি ডিস্ট্রাস্ট অবিশ্বাস করতে খুব চরমভাবে এটা বলা হয় নাই, জি আনসার হয়ে গেছে, মেন্টাল অপারেশন তো হবেই না, ডোভিয়াস রিজন, ডোভিয়াস ডোভিয়াস মানে হচ্ছে যে ডাউটফুল আর কি, ওইটা যাতে শিওর নয়, আনশিওর, এটাও হবে না, ডিফারেন্ট আইডিয়াস। এই ডিফারেন্ট হচ্ছে কনফ্লিক্টিং আর আইডিয়াস হচ্ছে প্রেডিকশন। তাহলে তুমি যদি শিওর থাকো যে কি খুঁজতেছো, আনসার খুঁজে পাওয়া এত কঠিনও নয়। বিলিভ মি, ইটস নট দ্যাট ডিফিকাল্ট যতটা তোমরা মনে করো। অল ইউ হ্যাভ টু ডু ইজ টু স্টে কনফিডেন্ট অ্যান্ড ট্রাই টু এনকাউন্টার আনসার্স। না, 33 নম্বর কোয়েশনের জন্য অনেক লম্বা একটা জিনিস পড়তে হবে, তারপর আমরা পড়বো। এতে কি হবে, কোয়েশনটা বুঝতে সুবিধা হবে, অন টপ অফ দ্যাট অনেকগুলা কিওয়ার্ডও পাওয়া যাবে। While Descartes believed that people accept or reject information after considering whether it is true or not, ডেসকার্টের বিশ্বাস হচ্ছে মানুষ কোনো কিছু অ্যাকসেপ্ট করে অথবা রিজেক্ট করে এই সত্য কি সত্য নয় এটা কনসিডার করার পরে। স্পিনোজা আর্গুড দ্যাট পিপল অ্যাকসেপ্টেড অল ইনফরমেশন দে এনকাউন্টার, মানুষ যত ইনফরমেশন এনকাউন্টার করে সবগুলাই অ্যাকসেপ্ট করে, দুইজনই সাম এক্সটেন্ট সঠিক, অ্যান্ড বাই ডিফল্ট মিস ইনফরমেশন, এবং এই ইনফরমেশনটা যে মিস ইনফরমেশন হবে এটা বাই ডিফল্ট একেবারে, and did not verify or reject it until afterwards, পরবর্তীতে মনে করো না যাওয়ার পর্যন্ত, এই ঘটনা না ঘটে শেষ না হওয়ার আগ পর্যন্ত ওরা হচ্ছে ভেরিফাইও করে না, রিজেক্টও করে না, ইভেন সাথে সাথে তো করবে না, সাথে সাথে প্রথমে এটা অ্যাকসেপ্ট করবে। Moreover, Spinoza believes that a distinct dash is involved in these stages, এই যে স্টেজগুলা, এই যে প্রথম হচ্ছে সরাসরি এনকাউন্টার করার পরেই হচ্ছে অ্যাকসেপ্ট করলো, তারপরে হচ্ছে ভেরিফাই করলো অথবা রিজেক্ট করলো, এই যে স্টেজগুলা ইনভলভ হোয়াট, ডিফারেন্ট কোন একটা জিনিস ইনভলভ করে, সেটা স্পিনোজা বিলিভস করে। তো এখানে আমাদের যাইতে হবে স্পিনোজা কি বিলিভস করে। ওকে, তো প্রথমে হচ্ছে এখানে ডেসকার্টের বিলিভ বলছে যে এরা সত্য মিথ্যা যাচাই করে তারপর হচ্ছে অ্যাকসেপ্ট করে, তারপর স্পিনোজা আর্গুড করছে যে না, এরা প্রথমেই হচ্ছে অ্যাকসেপ্ট করে ফেলে, তারপর হচ্ছে ভেরিফাই অথবা রিজেক্ট করে। এই যে দুইটা স্টেজ, স্পিনোজা যে বিশ্বাসের দুইটা স্টেজ আছে না, একটা হচ্ছে প্রথমেই অ্যাকসেপ্ট করে ফেললো আর পরবর্তীতে যাই হচ্ছে ভেরিফাই করলো অথবা রিজেক্ট করলো। এই স্টেজগুলা কি ইনভলভ করে, তার মানে এই স্টেজগুলোর মধ্যে কি কি আছে, কি ইনভলভ আছে, এবং যাই থাকুক না কেন এটা ডিস্টিংক্ট, দুই ধরনের, সেপারেট, রিমেম্বার দ্যাট। ওকে, তো আমরা যাব এই যে প্যারাগ্রাফটাতে, এখানে হচ্ছে ডেসকার্ট আর্গিউ করছে ট্রু এবং ফলসহুড, ইউসি যে অ্যাকসেপ্ট অর রিজেক্ট ইনফরমেশন। তারপর স্পিনোজা বলতেছে না, সবাই অ্যাকসেপ্ট করে এনকাউন্টার ইনফরমেশন অর মিস ইনফরমেশন, ওই যে বাই ডিফল্ট মিস ইনফরমেশন, এন্ড দেন সাবসিকুয়েন্টলি ভেরিফাই অর রিজেক্ট ইট। মিলছে না? এই দুইটা জিনিসই কি ইনভলভ করে বোঝার জন্য সেন্টেন্সের শুরু থেকে পড়াই ভালো। স্পিনোজা আর্গিউ দ্যাট পিপল অ্যাকসেপ্ট অল এনকাউন্টার্ড ইনফরমেশন, যা যাই তারা এনকাউন্টার করে সবই অ্যাকসেপ্ট করে, অর মিস ইনফরমেশন বাই ডিফল্ট, এন্ড দেন সাবসিকুয়েন্টলি মানে হচ্ছে পরবর্তীতে, এই যে আফটারওয়ার্ডস ভেরিফাই অর রিজেক্ট ইট থ্রু, মাধ্যমে। তার মানে এই যে ভেরিফাই করে রিজেক্ট করে, কিসের মাধ্যমে করে, কি ইনভলভ করে,
a separate cognitive process. সেপারেট মানে হচ্ছে ডিস্টিংক্ট। খুবই সহজ করে এটা দিয়ে দিছে, আই মিন এত সহজ নর্মালি হয় না, আমি তো সহজ সহজ বলতেছিলাম, বাট এই কোয়েশ্চেনটা একটু বেশি ইজিলি পাওয়া যাচ্ছে। তাহলে ডিস্টিংক্ট মানে হচ্ছে সেপারেট, এই এক্সাক্ট শব্দটাই আমি বলছিলাম আগে, কগনিটিভ প্রসেস। নাও কগনিটিভ প্রসেস কি? ইট অল কামস ডাউন টু ভোকাবুলারি, রাইট? না, এখন যদি তুমি কগনিটিভ প্রসেস বুঝতে পারো না, তখন ইটস গোয়িং টু বি এ বিট ডিফিকাল্ট ফর ইউ। কগনিটিভ মানে হচ্ছে জ্ঞান ভিত্তিক অথবা ব্রেইনের সাথে সম্পৃক্ত, সামথিং লাইক দ্যাট প্রসেস। তাহলে জ্ঞান ভিত্তিক প্রসেস, ওকে, ব্রেইনের সাথে সম্পৃক্ত এমন প্রসেস। অলরাইট, তো এই কগনিটিভ প্রসেস শব্দটা নিয়ে আমরা যাব, গিয়ে দেখবো যে কোনটার সাথে মিলতেছে। কন্ট্রাস্ট, কনস্ট্যান্ট কনফ্লিক্ট না, এডিশনাল এভিডেন্স না, ডিফারেন্ট লোকেশন না, এক্সপেরিমেন্টাল সাবজেক্টস। এক্সপেরিমেন্টাল সাবজেক্টস মানে হচ্ছে যাদের উপরে এক্সপেরিমেন্ট করা হয়। শর্ট পিরিয়ডও হবে না, অর্থাৎ যে কোনো সময়ের কথা এখানে বলা হয়নি। এক্সট্রিম ডিস্ট্রাস্ট না, আমরা হচ্ছে ডিস্টিংক্ট কি, সেপারেট কি, কগনিটিভ প্রসেস। কগনিটিভ প্রসেসের সাথে এক্সট্রিম ডিস্ট্রাস্ট মিলতেছে না। কগনিটিভ প্রসেস মানে হচ্ছে জ্ঞান ভিত্তিক প্রসেস। এই দুইটা তো হয়ে গেছে, তার মানে এই দুইটা যে কোনো একটা। একটা হচ্ছে মেন্টাল অপারেশন, আর একটা হচ্ছে ডোভিয়াস রিজন। তো যে কোনো গাধাও বুঝবে যে এই দুইটার মধ্যে হচ্ছে কোনটা সিলেক্ট করতে হবে। ডোভিয়াস মানে হচ্ছে সন্দেহজনক কারণ, এটা তো অবভিয়াসলি না। কগনিটিভ প্রসেসের সাথে মিলতেছে না। মেন্টাল অপারেশনের সাথে 100% মিলতেছে, মানে জ্ঞান ভিত্তিক, এই যে ব্রেইনের সাথে সম্পৃক্ত, অপারেশন মানে হচ্ছে প্রসেস। So that's your correct answer. Moving on. Distinct mental process. Recent research has provided dash. এখন আমরা দেখবো যে রিসেন্ট রিসার্চ কি প্রোভাইড করছে। For Spinoza's theory, and it would appear that people accept all encounter information as if it were true, even if this is for an extremely dash, and do not label the information as true or false until later. তো এক সেন্টেন্সের মধ্যে আনসার থাকলে আমরা নর্মালি দুইটা একসাথে করি, বাট এখানে যেহেতু সামারি অনেকগুলা বিষয় দিয়ে দিছে, তো একটা একটা করে করা যাবে। প্রথমে আমরা দেখতে পারবো যে রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ড্যাশ ফর স্পিনোজাস থিওরি। স্পিনোজাস থিওরির জন্য কি প্রোভাইড করছে রিসার্চ গুলা। আমরা যাই গিয়ে দেখি এই প্যারাগ্রাফের মধ্যে রিসেন্ট রিসার্চ সম্পর্কে কোন জায়গায় বলা হয়েছে। এই যে রিসেন্ট চলে আসছে, এইটার হচ্ছে লাল দাগ করে দাও। রিসার্চার্স, ওকে, অলরাইট। তাহলে এখানে আনসার আছে, হ্যাঁ, আমরা হচ্ছে এই অংশটা পড়ি। এই যে স্পিনোজাস অ্যাকাউন্ট আছে, স্পিনোজাস অ্যাকাউন্ট মানে হচ্ছে স্পিনোজার মতামত বা স্পিনোজার থিওরি, যেটা হচ্ছে কোয়েশনে বলা আছে। অলরাইট, সো আমরা হচ্ছে প্রথম থেকে সেন্টেন্সটা পড়ি, পরে বোঝার চেষ্টা করি যে আমরা কি খুঁজতেছি। রিসার্চার্স প্রোভাইডেড ড্যাশ, কি প্রোভাইড করছে, ওকে, তারা কি দিছে। সো বলতেছে ইন রিসেন্ট ডিকেড ইম্পেরিক্যাল এভিডেন্স। ইম্পেরিক্যাল এভিডেন্স মানে হচ্ছে যে গবেষণামূলক বা পরীক্ষিত প্রমাণ যেগুলা, এগুলো হচ্ছে ইম্পেরিক্যাল এভিডেন্স বলে। ফ্রম রিসার্চার্স teams of Eric Assop of the University of Chicago and Daniel Gilbert at Harvard University, among others, has supported Spinoza's account. Now, এখানে দুইটা শব্দ আছে, আমরা খুঁজতেছি যে রিসার্চ, যাবার তুমি কোয়েশনে আসো যে রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ড্যাশ, এই রিসার্চ গুলা কি প্রোভাইড করছে, কি দিয়েছে ফর স্পিনোজার থিওরি। তো এখানে একটা বিষয় বলতেছে যে দে সাপোর্টেড, হ্যাজ সাপোর্টেড স্পিনোজাস অ্যাকাউন্ট, তার মানে বলা যায় যে তারা সাপোর্ট প্রোভাইড করছে। তবে এখানে আরেকটা শব্দ আছে যেটা আমি বলছিলাম, যেটা এই শব্দটাও দেওয়া যায়, এই যে ইম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম দ্য রিসার্চ টিম। এই রিসার্চ গুলা ইম্পেরিক্যাল এভিডেন্সও দিতে পারে, পরীক্ষামূলক বা গবেষণামূলক প্রমাণও দিতে পারে। তাই দুইটা জিনিসই দেওয়া যায়, সাপোর্টও দেওয়া যায়, ইম্পেরিক্যাল এভিডেন্সও দেওয়া যায়। অলরাইট, এখন আমরা যাবো কোয়েশনে, অপশনে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি কোন শব্দটা এরা ব্যবহার করছে। কনস্ট্যান্ট কনফ্লিক্ট না, সাপোর্ট অথবা ইম্পেরিক্যাল এভিডেন্সের সাথে মিলতেছে না। এডিশনাল এভিডেন্স, অতিরিক্ত প্রমাণ, এইটা হইতে পারে, কারণ এভিডেন্স সম্পর্কে ওরা বলছে। তো এটা আমরা হাতে রাখি, দেখি সাপোর্ট সম্পর্কে আর আছে কিনা। যদি সাপোর্ট বিষয়ক কোনো কিছু থেকে থাকে, না থাকে, তাইলে বি নাম্বারটাই আনসার। আর যদি সাপোর্ট সম্পর্কে কিছু থেকে থাকে, তখন আমরা ফিল্টার করবো যে দুইটার মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। লোকেশন না, এক্সপেরিয়েন্টাল সাবজেক্টও না, শর্ট পিরিয়ডও না,
এক্সট্রিম ডিস্ট্রাস্টও না, ডুবিয়াস রিজনসও না। তাহলে শুধুমাত্র এই এম্পিরিক্যাল এভিডেন্সের জায়গায় এডিশনাল এভিডেন্স বসবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা আনসার। আমরা এটা কপি করে নিই, এখানে বসায় দেব। অলরাইট, আমরা চলে যাব পরবর্তী কোয়েশনে, যেটা একই সেন্টেন্সের মধ্যেই ছিল। So, and it would appear that people accept all encountered information, যেটা স্পিনোজা বলছিল যে সব ইনফরমেশন তারা অ্যাকসেপ্ট করে as it were true, sorry, as if it were true। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যেন এটা সত্য, এই বলে তারা অ্যাকসেপ্ট করে। Even if this is for an extremely dash, যদিও এটা এক্সট্রিমলি ড্যাশের জন্য হয়, খুবই কম, খুবই কিসের জন্য হয়, এক্সট্রিমলি ড্যাশ, খুবই কিসের জন্য হয়। Even if this is for an extremely dash, and do not label the information as true or false until later, যেটা স্পিনোজা বলছে যে আফটারওয়ার্ডস না আসা পর্যন্ত তারা হচ্ছে ট্রু অথবা ফলস লেবেল করে না, বাট এরা এটা সত্য বলে বিশ্বাস করে, যদিও খুবই কিসের জন্য। আমি বুঝতে পারছি এটা কি হবে। সো আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে এনকাউন্টার্ড accept encountered information as if it were true, সত্য হিসাবে, এক্সট্রিমলি ড্যাশ, খুবই কিসের জন্য। ওকে, আমরা এলাম এখানে, এই যে people appear encode all information as if it were true, পাইছি আমরা। ওকে, এক্সট্রিমলি, ইভেন দিস ইজ ফর এক্সট্রিমলি ড্যাশ, এখানে কি মিলে, ইভেন ইফ, এই যে পেয়ে গেছি আমরা, ইভেন ইফ অনলি মোমেন্টারিলি। মোমেন্টারিলি মানে কি জানো তোমরা? মোমেন্টারিলি মানে হচ্ছে মুহূর্তের জন্য। তাহলে এক্সট্রিমলি কি হবে, মুহূর্তের জন্য হইলে, এক্স্যাক্টলি আমার মাথায় যেটা আছে তোমাদের মাথায় তাই আছে, এক্সট্রিমলি শর্ট পিরিয়ড, মোমেন্টারিলি মানে এক্সট্রিমলি শর্ট পিরিয়ড, ইউ সি। সো এগেইন স্ট্রেট ফরওয়ার্ড আনসার, খুব একটা ডিফিকাল্ট নয়। ওকে, তারপর চলে যাবো আমরা লাস্ট কোয়েশনে। দিস ইজ কনসিস্টেন্ট, এটা সবসময় হচ্ছে দিস ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য রিসোর্সেস ফর স্কেপটিসিজম অ্যান্ড দ্য রিসোর্সেস ফর পারসিভিং অ্যান্ড এনকোডিং আর ইন ড্যাশ ইন দ্য ব্রেইন। এইটা হচ্ছে এই বিষয়টার সাথে কনসিস্টেন্ট, এটার সাথে যায় কোন বিষয়টার সাথে, যে দ্য রিসোর্সেস ফর স্কেপটিসিজম, স্কেপটিসিজম মানে হচ্ছে সন্দেহ করা, এই সন্দেহের যে রিসোর্স গুলা, এন্ড দ্য রিসোর্সেস ফর পারসিভিং এন্ড এনকোডিং, পারসিভ করা এবং এনকোড করা বা যাচাই করা, আর ইন ড্যাশ ইন দ্য ব্রেইন, ব্রেইনের কিসের মধ্যে, এটা আমি বুঝতে পারছি যে কি হবে এগেইন, তারপর আমি তোমাদেরকে বুঝাই। কোথায় গেল, এই যে এখানে, ইনফরমেশন বিং এইদার ট্রু অর ফলস, এই যে স্কেপটিসিজম, না সরি এখানে না, এই যে স্কেপটিসিজম, তারপর হচ্ছে পারসিভিং এন্ড এনকোডিং, পাইছি। আমরা খুঁজতেছি ব্রেইনের কিসের মধ্যে, মনে আছে তো? ওকে, এন্ড লেটার টেক দ্য ইনফরমেশন এজ বিং এইদার ট্রু অর ফলস, ওই যে আনটিল লেটার পর্যন্ত তারা এটা লেবেল করে না, লেবেলের জায়গায় টেক বলতে। এ প্যাটার্ন দ্যাট সিমস কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট, কি ফ্যাক্ট, অবজারভেশন, ফ্যাক্টের জায়গায় বলছে অবজারভেশন, that mental resources for skepticism physically reside in a different part of the brain, in the brain bolchilo, আর এখানে বলছে different part of the brain than the resources used in perceiving and encoding। skepticism এর যে রিসোর্স গুলা, এগুলা ডিফারেন্ট পার্টে থাকে ব্রেইনের, পারসিভিং এবং এনকোডিং এর তুলনায়। তাহলে ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেইনের জায়গায় এখানে কি বসতে পারে, কনস্ট্যান্ট কনফ্লিক্ট বসবে না, ডিফারেন্ট লোকেশন বসবে। একদম এটা একটু স্ট্রেট ফরওয়ার্ড ছিল, আমি এত সহজ হয়ে ভাবিনি, বাট যদি হয়ে যায় তাহলে ভালো। এটলিস্ট ওই যে প্যাসেজ 2 থেকে সহজ, আমি যেটা বারবার বলতেছিলাম, প্যাসেজ 2 তে খুব ভুগাইছে প্যারাগ্রাফ ম্যাচিং গুলা, একদম একা ছেড়ে দিছে আমাদেরকে প্যারাগ্রাফ ম্যাচিং এর জন্য। এটা খুবই রেয়ারলি হয়, খুব একটা হয় না। তার উপর বলে দিছিল যে একের বেশি আনসার হইতে পারে, ইউসি, তার মানে পুরো প্যারাগ্রাফ তোমাকে পড়তেই হবে। তো ওইটা এই জন্যই হয়তো প্যাসেজ 3টা একটু সহজ করে দিচ্ছে ওরা, প্যাসেজ 2 কঠিন করার কারণে। বাট এরকম হবে, একটা প্যাসেজ যদি খুব একটু বেশি কঠিন হয়, দেখা যাবে পরেরটারে একটু তুলনামূলক সহজ করে দিচ্ছে। যেমন এই যে ফিল ইন দ্য গ্যাপস বল আর এমসিকিউ বল আমরা সলভ করলাম, এগুলো তুলনামূলকভাবে প্যাসেজ 3 তুলনায় মোটামুটি সহজই ছিল। আমরা চলে আসলাম পরবর্তী কোয়েশ্চেন, দ্য লাস্ট টাইপ অফ কোয়েশ্চেন ইন দিস প্যাসেজ, ইয়েস না নট গিভেন। অ্যাগেন এটা খুবই পরিচিত একটা টাইপ, আমার মনে হয় না যে খুব একটা ঝামেলা হবে এটা করতে। লেটস সি,
আমরা প্রথমে হচ্ছে ম্যাপ করার চেষ্টা করবো যে দেখি কোনো নাম অথবা নাম্বার আছে কিনা। ইয়েস না নট গিভেনে নর্মালি কোনো নাম থাকে না, বাট এলিমেন্টারি স্কুল এই শব্দটা হয়তো থাকলে থাকতেও পারে। না, তেমন কোনো কিছুই নাই এখানে সার্চ করার মতো। তো শুধুমাত্র একটা শব্দ আছে এলিমেন্টারি স্কুল, যেটা পাওয়া খুবই কঠিন হওয়ার কথা। ক্যাম্পেইন কি থাকতে পারে? আচ্ছা, আমরা নেই ক্যাম্পেইন শব্দটা, যদিও এটা কোনো নাম নয়, বাট আর কোনো অপশন তো নাই, রাইট? লিস্ট আমাদের কিছু আইডিয়া থাকা উচিত যে কোন জায়গায় আমরা খুঁজবো, কারণ এত বড় প্যাসেজ, পুরো প্যাসেজ জুড়ে আমরা খুঁজবো না। যেহেতু এটা শেষের দিকে, এখানে একটু হেল্প তোমরা পাবা। যেহেতু এটা শেষের দিকে আছে, there is every chance যে কোয়েশ্চেন গুলো শেষের দিকেই হবে প্যাসেজের। হবেই হবে এরকম না, কিন্তু ডোন্ট গেট মি রং, হ্যাঁ, হবেই হবে এরকম না, বাট হওয়ার সম্ভাবনা আছে। দেখো তো এলিমেন্টারি স্কুল অথবা ক্যাম্পেইন সম্পর্কে কোনো কিছু আছে কিনা। মিস ইনফরমেশন এগুলো তো একদম ভরপুর, রাইট? এগুলো তো আছেই। এই যে এলিমেন্টারি স্কুল, ওকে। তাহলে এইখানে হচ্ছে এলিমেন্টারি স্কুল কত নাম্বার কোয়েশ্চেনে ছিল? লেট মি জাস্ট চেক। 38 নাম্বার। তাইলে এখন হচ্ছে 38 নাম্বার। তাহলে এখান থেকে শুরু হচ্ছে মোটামুটি। এই যে ক্যাম্পেইন শব্দটা আছে প্যারাগ্রাফের এই অংশটা থেকে শুরু হয়েছে, তো এইখান থেকে শেষ পর্যন্ত খুব বেশি জায়গা নয়। ইসি এইটাই হচ্ছে দ্য ম্যাজিক অফ প্যাসেজ ম্যাপিং। যদি করে ফেলতে পারো তাহলে হচ্ছে তোমার কাজ একদম ছোট হয়ে যায়। ওকে, মুভিং অন। প্রথম কোয়েশ্চেনটা আমরা পড়ি একটু। ক্যাম্পেইনস ডিজাইনড টু কারেক্ট মিস ইনফরমেশন। বোঝা যাচ্ছে যে মিস ইনফরমেশন কারেক্ট করার জন্য যে ক্যাম্পেইনগুলো ডিজাইন করা হয়েছে উইল ফেইল, এগুলো ফেইল হবে। টু অ্যাচিভ দেয়ার পারপাস, তাদের উদ্দেশ্য অ্যাচিভ করতে। ইফ পিপল আর অ্যানাবল টু আন্ডারস্ট্যান্ড দেম, যদি মানুষ আনেবল হয়, অক্ষম হয় টু আন্ডারস্ট্যান্ড দেম, সেগুলো বুঝতে, রাইট? তাহলে এখানে আমাদের কি হলো যে ক্যাম্পেইনস, তারপর হচ্ছে আর কি দেব, কোনো কিছু নাই তেমন একটা। পারপাস শব্দটা নিতে পারো, আমি জানি না এটা থাকবে কিনা, থাকার সম্ভাবনা খুবই কম। আন্ডারস্ট্যান্ড দেম, পিপল শব্দটা নিতে পারো, আমি জানি না কি থাকবে এখানে। নাউন খুবই কম, এবং যেগুলো আছে সেগুলো হচ্ছে খুব একটা হেল্পফুল নয়। দেখা যাক। তো আমরা এখানে স্ট্রেস ওয়ার্ড বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে যেমন হচ্ছে খালি জায়গায় কি বসবে সেটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। ইয়েস না নট গিভেন হোক অথবা ট্রু ফলস, অথবা ট্রু ফলস নট গিভেন হোক, স্ট্রেস ওয়ার্ড কি হবে সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন শব্দদ্বয় চেঞ্জ হবে, যেমন এখানে দুইটা চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে উইল ফেইল, তো তারা ফেইল হবে নাকি সাকসেসফুল হবে, এটা একটা বিষয়। অথবা ইফ পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড, এই কারণ এইটা কিনা, যে বুঝতে অক্ষম হইলে হবে নাকি না অন্য কোনো কারণে ফেইল হবে, এইটা স্ট্রেস ওয়ার্ড হইতে পারে। তো দুইটা অ্যাঙ্গেল থেকে এটা চিন্তা করা যাইতে পারে। আমরা কোথায় পাইছি? এখানে ক্যাম্পেইন পাইছি। তারপর অ্যাকমপ্লিশ, আচ্ছা, এখানে এখানে আবার ক্যাম্পেইন আছে। এই পিপলের জায়গায় অডিয়েন্সেস আছে, আন্ডারস্ট্যান্ডের জায়গায় কম্প্রেহেন্ড আছে। তো মোটামুটি যেগুলো আমরা দাগ দিছি সেগুলো পাওয়া গেছে। তাহলে এখান থেকে হচ্ছে সেন্টেন্সের শুরু থেকে হচ্ছে আমরা পড়বো। আমরা কি খুঁজতেছি? যে ফেল করবে নাকি পাস করবে, অথবা এর কারণ কি, মানুষ বুঝতে পারলে ফেল হবে নাকি অন্য কোনো কারণে ফেল হবে। ফর কারেক্টিভ ক্যাম্পেইন, ওই যে মিস ইনফরমেশন কারেক্ট করা যে ক্যাম্পেইন গুলা, টু বি পারসুয়েসিভ, সুন্দর একটা শব্দ। পারসুয়েসিভ মানে হচ্ছে, পারসুয়েট করা মানে হচ্ছে রাজি করা, আর পারসুয়েসিভ মানে হচ্ছে রাজি করানোর মতো, অর্থাৎ কনভিন্সিং। তো এটা কনভিন্সিং হওয়ার জন্য, অথবা সাকসেসফুল হওয়ার জন্য, রাইট? এই যে ক্যাম্পেইন গুলো, এগুলো কনভিন্সিং হওয়া মানে কি সাকসেসফুল হওয়া। সাকসেসফুল হওয়ার জন্য কি করতে হবে? অডিয়েন্সেস নিড টু বি এবল টু কম্প্রিহেন্ড দেম, অডিয়েন্সকে এইটা কম্প্রিহেন্ড করতে হবে, হুইচ রিকোয়ার্স এইদার এফোর্ট টু ফ্রেম মেসেজেস ইন ওয়েজ দ্যাট আর অ্যাক্সেসিবল অর এফোর্ট টু এডুকেট অ্যান্ড সেন্সিটাইজ, হোয়াট এভার, অনেক কিছু বলছে। তাহলে আমাদের স্ট্রেস ওয়ার্ড ছিল দুইটা, একটা হচ্ছে ফেল করবে কি করবে না, ফেল করবে নাকি পাস করবে। তো এখানে বলছে যে পাস করার জন্য, তাহলে পাস করার জন্য কি করতে হবে? অডিয়েন্স
এইটা বুঝতে হবে, তাহলে মানুষদেরকে এটা কম্প্রিহেন্ড করতে হবে, তাহলে কম্প্রিহেন্ড করতে না পারলে ফেল করবে। কোয়েশনে একটু ঘুরে ফিরে বলছে, কোয়েশনে বলছে এরা ফেল করবে যদি না, ইফ দে আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড, যদি তারা বুঝতে পারে না, তাহলে পাস করতে হলে, সাকসেসফুল হতে হলে বুঝতে পারতে হবে, রাইট? এটা 100% মিলতেছে, এজন্য এটা হচ্ছে আনসার কারেক্ট। ইয়াস, নাইস। বুঝতে পারতেছো তো? বলছো এখানে পারসুয়েসিভ হইতে হইলে, কনভিনসিং হইতে হইলে, ইন আদার ওয়ার্ডস সাকসেসফুল হইতে হইলে অডিয়েন্সকে এটা বুঝতে হবে, কম্প্রিহেন্ড করতে হবে। আর কোয়েশনে বলছে যে এরা ফেল করবে, এই ক্যাম্পেইনগুলা, কারেক্টিভ ক্যাম্পেইনগুলো ফেল করবে যদি এরা না বুঝে, তার মানে পাস করতে হইলে বুঝতে হবে। বুঝছি? তাহলে মিলতেছে। মুভিং অন, নাম্বার 38, attempts to teach elementary school students. attempts মানে হচ্ছে যে ট্রাই করা হয়েছে এলিমেন্টারি স্টুডেন্টদেরকে টিচ করার জন্য অ্যাবাউট মিস ইনফরমেশন সম্পর্কে, হ্যাভ বিন অপোজড, এইটারে অপোজ করা হয়েছে, এটার বিরুদ্ধে অবস্থান করা হয়েছে। তো এখানে স্ট্রেস ওয়ার্ড খুবই সিম্পল, যে এটা অপোজ করা হয়েছিল কি হয় নাই, এটা বিরুদ্ধে কেউ ছিল কি ছিল না। এলিমেন্টারি স্কুল হচ্ছে আমাদের কিওয়ার্ড, যেটা আমরা পাইছিলাম এখানে, এই যে শুরু হয়েছে এখান থেকে। দ্যাট সাম অডিয়েন্স মাইট বি আনঅ্যাওয়্যার, এটা মাথায় রাখো একটু, of the potential of misinformation also suggests the utility of media literacy efforts as early as elementary school. Now, the some audience might be unaware of the potential for misinformation also suggests, মানুষের যে অডিয়েন্স গুলো হচ্ছে আনওয়্যার হইতে পারে মিসইনফরমেশন পটেনশিয়াল সম্পর্কে, এবং এটা সাজেস্ট করে, এই যে মানুষের আনঅ্যাওয়্যার, এটা সাজেস্ট করে দ্য ইউটিলিটি অফ মিডিয়া লিটারেসি এফোর্ট। ইউটিলিটি অর্থ ব্যবহারও হইতে পারে অথবা উপকারিতাও হইতে পারে, তাহলে এখানে উপকারিতা হবে। ইউটিলিটি অফ মিডিয়া লিটারেসি এফোর্ট অ্যাজ আর্লি এজ এলিমেন্টারি স্কুল, যে এলিমেন্টারি স্কুলেই, আর্লি এজ মানে এলিমেন্টারি স্কুল থেকে শুরু করতে হবে মিডিয়া লিটারেসি এফোর্ট গুলা, আই মিন মিডিয়া সম্পর্কে বা ইনফরমেশন সম্পর্কে তাদেরকে জানাইতে হবে। লিটারেসি মানে হচ্ছে বুঝতে পারতে শিক্ষা, এই যে মিডিয়া লিটারেসি মানে হচ্ছে মিডিয়া সম্পর্কিত শিক্ষা, এফোর্ট গুলো দিতে হবে এলিমেন্টারি স্কুলে। তো এইটা বলছে যে এই যে মানুষ আনঅ্যাওয়্যার মিস ইনফরমেশন পটেনশিয়াল সম্পর্কে, এই বিষয়টা সাজেস্ট করে যে এই এলিমেন্টারি স্কুলে মিডিয়া লিটারেসি অর্থাৎ মিডিয়া সম্পর্কে শেখানো বা মিস ইনফরমেশন সম্পর্কে শেখানো কতটা উপকারী হইতে পারে, ইউটিলিটি হইতে পারে। আমি কি বলতে পারছি বিষয়টা? কিন্তু আমাদের কোয়েশ্চেনে কি ছিল? কোয়েশ্চেন ছিল এই যে মিডিয়া এবং মিডিয়া লিটারেসি করা হবে এলিমেন্টারি স্কুলে, মিস ইনফরমেশন সম্পর্কে শেখানো হবে, এটা অপোজ করা হয়েছে। এটা কি বলা হয়েছে এখানে? বলা হয়নি, তাহলে এটা ইয়েস লিখতে পারবো না। তাহলে কি আমরা নো লিখবো? নো লেখার মানে হচ্ছে অপোজ করা হয়নি, এই বিষয়টা কিন্তু এখানে ছিল না। তাহলে যখন হচ্ছে ইয়েসও লেখা যাবে না, নো লেখা যাবে না, তখন হচ্ছে আমরা কি লিখবো জানো? নট গিভেন। ফেয়ার এনাফ, কোনো ইনফরমেশন এখানে নাই। মুভিং অন, it may be possible to overcome the problem of misinformation. মিসইনফরমেশনের প্রবলেম যেটা, এটা ওভারকাম করা পসিবল হইতে পারে ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড, খুবই কম সময়ে। তাহলে এখানে স্ট্রেস ওয়ার্ড হচ্ছে শর্ট পিরিয়ড, যে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে। কিওয়ার্ড নিতে পারো তুমি, ওভারকাম নিতে পারো, আর কি, আর তো কিছু নাই এখানে নেওয়ার মতো। দেখা যাক, সরি আমরা কোথায় আসছে, এখানে। ওকে, কমন সলিউশনস, এই যে ওভারকাম করার বিষয়টা, তাহলে যে ওভারকাম আমরা পাইলাম, ওভারকাম এন্ড সলিউশন এন্ড রেমেডিস মানে হচ্ছে ওভারকাম করার বিষয়টা। আচ্ছা আমরা দেখি, আমরা কোয়েশনে বলছে কি রিলেটিভলি শর্ট পিরিয়ড লাগবে, আর এখানে কি বলে দেখা যাক। Yet at this time many people also are passionately developing potential solutions and remedies. তা হচ্ছে সলিউশন এবং রেমেডি ডেভেলপ করতেছে, কার সম্পর্কে? মিস ইনফরমেশন, এটা তো আর বলে দেওয়া লাগতেছে না। দ্য জার্নি ফরওয়ার্ড, এই যে ডেভেলপ করা সলিউশন এবং রেমেডি ডেভেলপ করা জার্নিটা, সামনের জার্নিটা, আনডাউটেডলি সন্দেহাতীতভাবে, উইল বি এ লং
and arduous one. Arduous মানে হচ্ছে শ্রমসাধ্য, বাট ওইটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে এইটা লং, অনেক লম্বা। কিন্তু আমাদের কোয়েশনে বলছে ইট ক্যান বি অ্যাচিভড ইন শর্ট পিরিয়ড, যেটা পুরোপুরি অপোজিট, এজন্য আনসার হবে নো। Number 40. The need to keep up with new information is hugely. The need to keep up. Keep up করা মানে কুলায়া ওঠা বা তাল মিলায়া চলা। Keep up with new information. নতুন ইনফরমেশনের সাথে তাল মিলায়া চলা is hugely exaggerated. Exaggerate করা মানে কোনো কিছু বাড়ায়া বলা, কোনো কিছু অতিরঞ্জিত করে বলা। In today's world, আজকের ওয়ার্ল্ডে। তো এখানে আমাদের স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে এক্সাজারেটেড, হিউজলি এক্সাজারেটেড, যে আসলে হিউজলি এক্সাজারেট করা হচ্ছে কিনা। তুমি কিওয়ার্ড হিসাবে নিতে পারো যে নিড টু কিপ আপ, কুলায়া ওটা, এইটা নিতে পারো। টুডেজ ওয়ার্ল্ড নিতে পারো, শুধু ওয়ার্ল্ড না, টুডেজ ওয়ার্ল্ড। ওকে, দেখা যাক এটা এক্সাজারেটেড করা হয়েছে কি হয় নাই। ফিউচার রেমেডিস এগুলো আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে আজকে। আজকের ওয়ার্ল্ড অথবা কিপ আপ নিউ ইনফরমেশন আমাদের কিওয়ার্ড হিসেবে নেওয়া যাইতো গাইস, আমরা এটা এখানে ভুল করছি। নিউ ইনফরমেশন সুন্দর একটা শব্দ কিওয়ার্ডের জন্য, তো এই অংশটাতে মনিটরিং টুল নাই নাকি, অ্যারাইজেস নাই, এটা হচ্ছে ইনফরমেশনে দেওয়া নাই, সো অফকোর্স এটা হচ্ছে ডাইরেক্ট নট গিভেন হবে। নাই, কারণ এই যে নিউ ইনফরমেশন, তারপরে কিপ আপ, টুডেজ ওয়ার্ল্ড, এর কিছুই দেওয়া নাই। আর এক্সাজারেটেড হওয়া না হওয়া তো অনেক দূরের বিষয়। তাহলে প্রথমটা হচ্ছে ইয়াস, কয়টা নট গিভেন, নো, নট গিভেন। সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট কেমব্রিজ 19 টেস্ট 1 প্যাসেজ 3। যতটুকু আশা করছিলাম আমি যে কঠিন হবে, প্যাসেজ 2 সলভ করার পরে অত কঠিন ছিল না। কোয়েশন এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কোয়েশন টাইপ, রাইট? এমসিকিউ, ফিল ইন দ্য গ্যাপ, আর হচ্ছে ইয়েস না নট গিভেন, যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, এর জন্য হচ্ছে আর একটু সহজ মনে হয়েছে। প্যারাগ্রাফ ম্যাচিং অথবা হেডিং ম্যাচিং চলে আসলে একটু মাথা আওলা জাওলা হয়েই যায়, যেটা হচ্ছে প্যাসেজ 2 তে হয়েছে। এবং এটা আমি বারবার মেনশন করতেছি, কারণ এটা আমি প্রথমবার এনকাউন্টার করছি, যে প্যারাগ্রাফ ম্যাচিং হচ্ছে একা ছেড়ে দিছে, এতগুলা 5টা প্যারাগ্রাফ ম্যাচিং শুধুমাত্র প্যারাগ্রাফ পরে পরে সলভ করার জন্য ছেড়ে দিছে, যেটা খুবই রেয়ার, এবং এটা আমি প্রথম পাইছি। এবং যার কারণে হচ্ছে একটু অসুবিধা হয়েছে এটা সলভ করতে। তার উপরে বললাম কি যে একের অধিক আনসার হইতে পারে, তার মানে পুরো প্যারাগ্রাফ পড়তেই হবে এরকম না যে প্রথম লাইন পরে একটা পায়ে গেছি তাইলে পুরো প্যারাগ্রাফ বাদ, এইটাও করা যাচ্ছে না। তো এই জন্য, বাট এনিওয়ে প্যাসেজ 3টা ইট ওয়াজ কম্পারেটিভলি ইজিয়ার দেন প্যাসেজ 2। এনিওয়ে, তারপরে যদি কোনো কোয়েশন থেকে থাকে, কোনো কনফিউশন থেকে থাকে, লেট মি নো, আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ গাইস। প্যাসেজ ট্যুর, সরি, টেস্ট ট্যুর প্যাসেজগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।